তা জাস্টিস সেন নিশ্চয়ই এই আইনটা জানতেন, উনি সিনিয়র বিচারপতি। তা উনি এই মেডিকেলের দুর্নীতির মামলায় উনি মৌখিক আবেদনের ভিত্তিতে একবারে তৎক্ষণাৎ স্টে দিয়ে দিলেন। এখন এইখানে কিন্তু প্রশ্ন হলো, এর আগে আরও 7টা মামলায় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির উনি স্টে দিয়েছেন, প্রত্যেকটি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা। এখন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় উনি এত স্টে দিচ্ছেন কেন? 2021 সালে 16ই সেপ্টেম্বর 17 জন বিচারপতি ট্রান্সফার অর্ডার হয়, সুপ্রিম কোর্ট করেন, তার মধ্যে কিন্তু জাস্টিস সেন রয়েছেন। তাহলে তাকে কে মদত দিচ্ছেন? কার নির্দেশে তিনি এই 2 বছর তার ট্রান্সফার অর্ডার হয়ে যাওয়ার পরেও এখানে আছেন? পরীক্ষায় সফল হয়েছে, সফল প্রার্থীদের নিয়োগ না করে তাদের জায়গায় 10 লাখ 20 লাখ 25 লাখ টাকা ঘুষ নিয়ে নিয়োগ করেছে। আর তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলে, তার বিরুদ্ধে কোনো নির্দেশ হলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারের বিরুদ্ধে কাজ করছেন না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতার পক্ষে কাজ করছে। কলকাতা হাইকোর্টে বিচারপতিদের যে দ্বন্দ্বের ছবি সামনে এসেছে এবং তারপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর শিক্ষা সংক্রান্ত, প্রাথমিকের শিক্ষা সংক্রান্ত কোনো মামলা শুনতে পারবেন না, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে বিষয়টা আদৌ বিচারপতি বনাম বিচারপতি দ্বন্দ্ব নয়। বিষয়টা হচ্ছে যে কলকাতা হাইকোর্ট জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস রাজাশেখর মান্তা, জাস্টিস অমৃতা সিনহা, জাস্টিস বিশ্বজিৎ বসু, এরকম এক ঝাঁক আইনজীবী বিচারক এসে, বিচারপতি, তারা দুর্নীতির বিরুদ্ধে একটা আপোষহীন লড়াইয়ে নেমেছেন। এবং এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই, এর আগেও কলকাতা হাইকোর্টে বহু দুর্নীতির মামলা এসেছে, কিন্তু কি হয়েছে আপনারা জানেন। তা এই বিচারপতিরা কার্যত কলকাতা হাইকোর্টকে পিপলস কোর্ট করে তুলেছেন। এবং এই প্রথম দেখলাম যে বেশ কিছু বিচারপতি মানুষের কাছে একেবারে দেবতা জ্ঞানে পূজিত হচ্ছেন। তা পুরো বিষয়টা যেটা ঘটেছে সেটা বিচার ব্যবস্থার পক্ষে এবং বিচার ব্যবস্থার সম্মান এর পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। যদি বলবেন কেন, যে জাস্টিস সিনহার ঘরে জাস্টিস সিনহাকে, অমৃতা সিনহাকে এই বড়দিনের ছুটির আগে জাস্টিস সৌমেন সেন তার ঘরে ডেকে পাঠিয়েছিলেন এবং ডেকে পাঠিয়ে তিনি 3টে পরামর্শ দিয়েছিলেন। একটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। 2 নম্বর হচ্ছে যে 2টো প্রাথমিকের শিক্ষা সংক্রান্ত মামলা খারিজ করতে হবে। 3 নম্বর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত যে কোনো মামলায় লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তিনি যে এই কথাটা বলেছেন এর সত্যতা কতটা। তা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কিন্তু প্রথম দিনেই এই কথা বলেননি। 2 মাস আগে ঘটনা ঘটেছে, বড়দিনের ছুটি পড়ার আগে। এবং জাস্টিস অমৃতা সিনহার সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টের চিফ জাজকে চিঠি দিয়ে জানিয়েছেন এই ঘটনা, এবং কলকাতা হাইকোর্টের চিফ জাজ সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এই চিঠি দিয়ে দিয়েছেন। এখন প্রত্যাশিত ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইরকম একটা গুরুতর অভিযোগ পেয়ে তিনি একটা গোপন তদন্তের ব্যবস্থা করবেন, ঠিক যেরকম করা হয়েছিল, আমি সেই প্রসঙ্গে পরে আসব, যেরকম করা হয়েছিল জাস্টিস গাঙ্গুলির ক্ষেত্রে, অর্থাৎ ওই অশোক কুমার গাঙ্গুলির ক্ষেত্রে। একটা 3 সদস্য কি 5 সদস্যের একটা কমিটি করে দিলেন এবং তারা গোপনে এই পুরো বিষয়টা তদন্ত করবে। এবং যদি জাস্টিস অমৃতা সিনহার এই বক্তব্য সঠিক হয়ে থাকে তাহলে জাস্টিস সৌমেন সেনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এবং যদি জাস্টিস অমৃতা সিনহার অভিযোগ সত্যি না হয়ে থাকে তাহলে জাস্টিস অমৃতা সিনহার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তো 2 মাস কোনো ব্যবস্থা নেওয়া হলো না, এবং জাস্টিস গাঙ্গুলি একটি মামলায় ওই কলেজ সার্ভিস, এই মেডিকেলে দুর্নীতির মামলায়, যে ডাক্তারিতে ভর্তি হয়েছে SC ST সার্টিফিকেট জাল করে, সেই মামলায় রায় দেওয়ার সময় তিনিই বললেন যে এই রায়ে স্থগিতাদেশ দিয়েছেন জাস্টিস সৌমেন সেন, এবং স্থগিতাদেশটা যেভাবে দিয়েছেন এইটা কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে। কারণ 1984 সালে 9 নভেম্বর সামারিয়াস ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড ভার্সেস S শামসুল অ্যান্ড আদার্স, সিভিল অ্যাপিল নম্বর 4416 of 1984, কেস নম্বর 666, এই মামলায় কিন্তু 3 সদস্যের সুপ্রিম কোর্টের বিচারপতিরা রায় দিয়েছিলেন যে কোনো মৌখিক আবেদনের ভিত্তিতে
কোনো শুনানি বা কোনো রায় দেয়া যাবে না। এবং সংবিধানের 141 নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্টের রায় কিন্তু আইন। তা জাস্টিস সেন নিশ্চয়ই এই আইনটা জানতেন, উনি সিনিয়র বিচারপতি। তা উনি এই মেডিকেলের দুর্নীতির মামলায় উনি মৌখিক আবেদনের ভিত্তিতে একবারে তৎক্ষণাৎ স্টে দিয়ে দিলেন। এখন এইখানে কিন্তু প্রশ্ন হলো, এর আগে আরও 7টা মামলায় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির উনি স্টে দিয়েছেন, প্রত্যেকটি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা। এখন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় উনি এত স্টে দিচ্ছেন কেন? দ্বিতীয় বিষয়টা, 2021 সালে 16ই সেপ্টেম্বর 17 জন বিচারপতি ট্রান্সফার অর্ডার হয়, সুপ্রিম কোর্ট করেন। তার মধ্যে কিন্তু জাস্টিস সেন রয়েছেন। তা বাকি 16 জন বিচারপতি তারা যে যে জায়গায় যাওয়ার সেখানে চলে গেছেন, কিন্তু জাস্টিস সেন যাননি। এখন এইখানে একটা ভয়ঙ্কর প্রশ্ন উঠে যাচ্ছে যে একজন বিচারপতি তো নিজের ইচ্ছায় ওই ট্রান্সফার অর্ডার হয়ে যাওয়ার পর থেকে গেলেন, এরকম তো হয় না। তাহলে তাকে কে মদত দিচ্ছেন, কার নির্দেশে তিনি এই 2 বছর তার ট্রান্সফার অর্ডার হয়ে যাওয়ার পরেও এখানে আছেন? সেই মানুষটাকে খুঁজে বার করতে হবে, এবং তিনি জুডিশিয়ারিরই কেউ, অত্যন্ত প্রভাবশালী। দ্বিতীয়ত, যে কলকাতা হাইকোর্টে কী এমন সুযোগ সুবিধা আছে যে পাশের উড়িষ্যা রাজ্যের হাইকোর্টে উনি যেতে পারলেন না? 3 নম্বর, উনি একজন বিচারপতি, ওনার জানা উচিত যে উড়িষ্যা হাইকোর্টে যখন উনি গেলেন না, তাহলে ওনাকে যে পদে দেয়া হয়েছিল বিচারপতির, সেই পদটা কিন্তু শূন্য থাকলো। মানে উড়িষ্যা অনেক বিচার প্রার্থী তারা কিন্তু ওনার কাছে বিচার থেকে বঞ্চিত হলেন, এবং বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হলো। একজন বিচারপতির অভাব খুব কম নয় হাইকোর্টে, তো উনি কেন এটা করলেন? কাজেই সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার যে জাস্টিস গাঙ্গুলি কিন্তু এমনি এমনি অর্ডার শিটে লেখেননি। এবং সবথেকে অদ্ভুত ভূমিকা সুপ্রিম কোর্টের আমরা আশা করেছিলাম যে সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত যে কোনো প্রকাশ্য বক্তব্য বন্ধ করে দিয়ে গোপনে তদন্ত করবেন, যাতে প্রত্যেক জাস্টিসেরই, জাস্টিস সৌমেন সেনেরও সম্মান আছে যে গোপনে তদন্ত করবেন। তদন্ত করে যদি দেখা যায় যে জাস্টিস সৌমেন সেনের বিরুদ্ধে অভিযোগ সত্য, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এবং ব্যবস্থা যে নেওয়া হয় না তা কিন্তু নয়। এই কলকাতা হাইকোর্টে সিএস কার্নানকে বরখাস্ত করেছিলেন সুপ্রিম কোর্টের 7 সদস্যের বেঞ্চ। তা সিএস কার্নানের বরখাস্ত করার অনেক কারণ ছিল, অযৌক্তিক কারণে করেননি। তাহলে সিএস কার্নানকে যদি বরখাস্ত করা যায়, তাহলে জাস্টিস সেনকে কেন করা যাবে না, যদি অভিযোগগুলো সত্যি হয়? আর যদি অভিযোগগুলো মিথ্যে হয়, তাহলে একজন সৎ স্বচ্ছ বিচারপতির কপালে একটা কলঙ্ক তিলক লেগে যাবে। এটা তো যথোচিত নয়, এটা তো সমর্থনযোগ্য নয়। কাজেই সুপ্রিম কোর্টের ভূমিকাটা কিন্তু এখানে সঠিক হলো না। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। স্যার, আপনি কি মনে করছেন যে যে ঘটনা জাস্টিস অশোক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ঘটেছিল, বর্তমান সময়ে দাঁড়িয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক নির্দেশ এই রাজ্য সরকারের বিরুদ্ধেই যাচ্ছে, তো তার সাথেও একই ঘটনা ঘটতে পারে বলে কি আপনি আশঙ্কা করছেন? দেখুন, প্রথম কথা, জাস্টিস গঙ্গোপাধ্যায়ের কোনো নির্দেশ কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে যায়নি। জাস্টিস গঙ্গোপাধ্যায় যেটা করেছেন, যে পশ্চিম বাংলায় বিভিন্ন ক্ষেত্রে, সে কয়লা, গরু, বালি, আপনি যা বলুন, পুরসভার নিয়োগ, পিএসসির নিয়োগ, পাবলিক সার্ভিস কমিশন, এটা চিরকাল যে কোনো বিতর্কের বাইরে ছিল। সেখানে শূন্য পেয়ে ডাব্লিউবিসিএস অফিসার হয়ে গেছে। তারপরে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড, স্কুল সার্ভিস কমিশন, তারপরে আপনার বিভিন্ন প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, উচ্চ মাধ্যমিক শিক্ষক, কলেজ সার্ভিস কমিশন, মানে সর্বত্র নিয়োগে দুর্নীতি। এবং এই ব্যাপক দুর্নীতি 2012 সাল থেকে হচ্ছে। এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই কথা বলতে কোনো দ্বিধা নেই। এটাতে সরকারি প্রকল্প যদি এটা না হতো, সরকার যদি এইভাবে দুর্নীতিকে প্রশ্রয় না দিতেন, তাহলে এটা হতো না। আপনি বলবেন না, সরকার তো দেয়নি, এই তো নেতারা বলছেন যে আইনের পথে চলবে। আপনি বলুন তো, 2012 থেকে এই দুর্নীতি চলছে। রাজ্যের পুলিশ আছে, সিআইডি আছে, এসবি আছে, আইবি আছে, হ্যাঁ, রাজ্যের অ্যান্টি করাপশন ব্যুরো আছে। তারা এতদিন ধরে কি ব্যবস্থা নিয়েছে? একজনকে গ্রেপ্তার করেছে, একজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। তার মানে তাদের কাছে এই খবর ছিল না? এটা তো হতে পারে না।
সাধারণ মানুষের কাছে খবর চলে গেছে। এবং দেখবেন আপনি প্রথমবারে টেট পরীক্ষা দিয়েছিল 45 লক্ষ, তার পরের বারে আপনি দেখুন ঝট করে নেমে এলো 12 না 13 লক্ষে, তার মধ্যে আবার সবাই দিল না। কেন? তখন চারিদিকে এই বার্তাটা ছড়িয়ে গেছে যে পরীক্ষা দিয়ে কি হবে, ও তো 10 লাখ 20 লাখ টাকা নেতাকে না দিলে চাকরিটা হবে না। আর এই পুলিশ এজেন্সিগুলো জানতো না। মাননীয় মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, তিনি আজকে বলুন যে কটা ক্ষেত্রে তিনি ব্যবস্থা নিয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেখানে দেখেছেন এই দুর্নীতির অভিযোগে বিশ্বাস করার মতো কারণ রয়েছে, সেই জায়গায় উনি সেই দুর্নীতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন, রাজ্য সরকারের মধ্যে কোনো নির্দেশ দেননি। এবং তার বিরুদ্ধে যে এই ব্যাপারটা চলছে, এই যে মামলাগুলো তার আদালত থেকে চলে গেল, আমি জানি না জাস্টিস রাজাশেখর মান্তার ঘরে কী হবে, ভবিষ্যৎবাণী তো করতে পারি না, আমরা আশা করতেই পারি সেখানেও একইভাবে বিচার চলবে। কিন্তু আমার প্রশ্ন, জাস্টিস গঙ্গোপাধ্যায় একটা প্রশ্ন করেছিলেন যে কত টাকা রাজ্য সরকার এ পর্যন্ত খরচ করেছে এই দুর্নীতির মামলায় স্টে অর্ডার নেওয়ার জন্য সুপ্রিম কোর্টে। তা রাজ্য সরকার বলুন, কতটা লজ্জার বিষয় বলুন। এজি, অ্যাডভোকেট জেনারেল, একটা সম্মানীয় পদ, সেই অ্যাডভোকেট জেনারেল আদালতে যাচ্ছেন বিচারপতিদের কাছে মানে দুর্নীতির দায়ে অভিযুক্ত জেলখাটা পার্থ চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে এরকম জেলখাটা আসামিদের হয়ে সওয়াল করতে। বিচারপতি তাকে আদালতের বাইরে বার করে দিচ্ছেন, তার এজলাসের বাইরে, যে আপনি এজি হিসেবে আপনি কি রাজ্য সরকারের অনুমোদন নিয়েছেন? আপনি কি এইভাবে অভিযুক্তের হয়ে অভিযুক্তের আইনজীবী হিসেবে করতে পারেন? লজ্জা কোথায় রাখবো বলুন তো? আজকে পুলিশ প্রশাসন এবং এজি সব মিলেমিশে একাকার হয়ে গেছে। সকলে চেষ্টা করছে দুর্নীতিটাকে আটকাতে হবে, এবং কিছু বিচারপতি তারা চেষ্টা করছেন যে দুর্নীতিতে অভিযুক্তদের শাস্তি দিতে হবে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। আচ্ছা, আপনি একবার ভাবুন তো, আপনার বয়স অল্প, এই যে আমি যখন চাকরি পেয়েছিলাম, পিএসসিতে মেধাভিত্তিক পরীক্ষা হতো বলে আমি চাকরি পেয়েছি, কাউকে 1 পয়সা দিতে হয়নি, আমি চাকরি পেয়েছি। যদি সিস্টেমটা এখনকার মতো হতো, আমার কি হতো? এই যে ধর্মতলা এবং তার সংলগ্ন এলাকায় মানে অসংখ্য ধর্ণা মঞ্চ তৈরি হয়েছে, এবং সেখানে অল্প অল্প বাচ্চা ছেলেরা, কেউ আজকে 4 বছর, কেউ 5 বছর, কেউ 6 বছর ধরে তারা অবস্থান করছেন। তাদের তো একটাই দাবি, তারা বলেনি আমাকে দয়া করে চাকরি দাও, কেউ বলেনি। তারা বলছে আমরা পরীক্ষা দিয়েছি, সরকারি চাকরির পরীক্ষা দিয়েছি, প্রাথমিক স্কুলের চাকরির পরীক্ষা দিয়েছি, এবং সেই পরীক্ষায় আমরা সফল হয়েছি, মেধা তালিকায় আমাদের নাম এসেছে, আমাদের নিয়োগ হয়নি, আমাদের চাকরিটা বিক্রি হয়ে গেছে। আপনি ভাবুন, পরীক্ষায় সফল হয়েছে, সফল প্রার্থীদের নিয়োগ না করে তাদের জায়গায় 10 লাখ 20 লাখ 25 লাখ টাকা ঘুষ নিয়ে নিয়োগ করেছে। আর তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলে, তার বিরুদ্ধে কোনো নির্দেশ হলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারের বিরুদ্ধে কাজ করছেন না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতার পক্ষে কাজ করছে।